সংসারে টিকে থাকতে হলে ভালো এবং মন্দ দুটো দিককেই মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স করে চলতে হয়। তবে জানো, একটা ভালো সাজানো গোছানো সংসার, একটি সুখ শান্তি ভরা সংসার তখনই নষ্ট হয়ে যায় যখন কোনো তৃতীয় ব্যক্তি সেই সংসারে অনুপ্রবেশ করে। আর সেই তৃতীয় ব্যক্তিটি যদি বাড়িরই কেউ একজন হয়, তাহলে তো আর কোনো কথাই রইল না। সেই সংসারে আর কোনো দিন সুখ শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকে না। কারণ সেই তৃতীয় ব্যক্তিটি যেভাবে বাড়ির অন্য সদস্যগুলোকে পরিচালিত করে, তারা ঠিক সেই ভুলভাবেই ভুল পথেই পরিচালিত হয়। কখনো তাদের মনে এটা আসে না যে না, একই সংসারে যেমন আমরা রয়েছি, সেই সাথে একটা অন্য বাড়ির মেয়েকেও এই বাড়ির সদস্য হিসেবে আমরা নিয়ে এসেছি, সুতরাং মিলেমিশে থাকাটা আমাদের কর্তব্য। সেখানে বাইরের লোকের কথাকে প্রাধান্য না হয় নাই দিলাম, তবে এই ভাবনা চিন্তাটা কজনের মনে আসে? এই ভাবনা চিন্তাটা কেউ করে না, কেউ ভাবে না। আর সেই জন্যই একটা সংসার একদম শেষ হয়ে যেতে থাকে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে, আর আজ অনেক মনের কথাও বলবো। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, সংসারের কাজকর্মগুলো তো প্রত্যেক দিন আমাদের করতেই হয়, আর সেই সাথে প্রত্যেক দিন কত কিছু আমাদের সঙ্গে ঘটে যায়। তবে সব কথা তো আর সবাইকে শেয়ার করা যায় না, আর সব কথা সবাইকে শেয়ার করা উচিতও নয়। তবে জানো তো, এই সংসারের মাঝেও আমাদের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু কষ্টের মুহূর্ত থাকে, সেই কষ্টের মুহূর্তগুলো ভাবলেই গা শিউরে ওঠে, যেগুলো অন্তত কারোর সঙ্গে শেয়ার না করলে হয়ই না, যেগুলো কাউকে না বললে নিজেকে হালকা ফিল করানো যায় না। তবে সবাইকে যে বিশ্বাস করতে হয় তারও কিন্তু কোনো কথা নেই। এখন সমাজ এবং যুগ এমনভাবেই পরিবর্তন হয়েছে, যাকে তোমরা চোখ বুজে বিশ্বাস করবে, একদিন না একদিন সেই কিন্তু তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। এর থেকেও আমরা কিন্তু কিছু শিক্ষা নিই না। আমরা যখন সংসার জীবনে খুব কষ্ট পাই, তখন ভাবি আমাদের কষ্টগুলো হয়তো শেয়ার করলেই কমবে, তবে কিছু কষ্ট শেয়ার করলে আরও বেড়ে যায়। জানো, এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম আমি প্রায় 9 বছর হলো। তার আগে থেকে আমার বরের সঙ্গে আমার চেনা জানা, আমাদের লাভ ম্যারেজ। সত্যি কথা বলি, আমরা দুজন দুজনার সুবিধা এবং অসুবিধা এতটাই বুঝি, আমি জোর গলায় বলতে পারি সংসার জীবনে, এত বছরের সংসার জীবনে কোনো দিন আমাদের স্বামী স্ত্রীর কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কোনো কিছু হয়নি। তবে হ্যাঁ, যেদিন থেকে কিছু নির্দিষ্ট থার্ড পার্সন ব্যক্তি আমাদের মধ্যে এসেছে, ঠিক তবে থেকেই আমার সংসারে অনেক ঝড় ঝাপটা বয়ে চলে, সেটা আজও পর্যন্ত। আর এসব বিষয়ে যখন আমি খুব বেশি ভেঙে পড়ি, ঠিক তখনই আমার বর আমাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে সাহস দেওয়ার জন্য সব সময় আমার পাশে থাকে। সে এমনটা বলে যে কখনো কারোর কথায় তুমি কাঁধ দেবে না, তুমি তোমার মতো করে তোমার সংসারটাকে গুছিয়ে নাও, তোমার মতো করে ভালো থাকো, কারোর কথা তোমাকে ভাবতে হবে না। এই তো দেখো না, আজ বিকেলেই আমি আমার বরকে বলছিলাম যে জানো, কিছু সময় আমার খুব খারাপ লাগে, আমার খুব নেগেটিভ চিন্তা ভাবনা হয়। এই সংসারে আরও অনেকে আছে, আমি কখনো তাদেরকে আমার সংসার থেকে বাদ দিতে চাই না। আমি কখনো এটা ভাবতে পারি না যে এই সংসারটা শুধু তোমার, আমার আর আমার ছেলে। এতদিন তো সবাইকে নিয়ে রইলাম, তাহলে আজ কি করে তাদের বাদ দিই? যাকে চলো, এইভাবেই ভালো মন্দ নিয়ে ঠিক আমার সংসারটা চলে যাচ্ছে। আমার মতো করে আমি আমার সংসারটাকে সাজিয়ে নিয়েছি। আমি যে ছোট্ট ঘরটাতে থাকি, হোক সেটা আমার কুঁড়ে ঘর, এই ঘরটা আগে এতটা পরিমাণ সাজানো গোছানো কিংবা এত জিনিসপত্রও ছিল না। বিয়ের অনেক পরে ধৈর্য ধরতে ধরতে একটা একটা করে ঘরে জিনিস বাড়িয়েছি, একটু একটু করে ঘরটাকে সাজিয়েছি, নিজের মতো করে গড়ে তুলেছি আমার সংসারটাকে। এখনও অনেক রাস্তা চলা বাকি, এখনও অনেক স্ট্রাগল করা বাকি। এখনই যদি ভেঙে পড়ি, তাহলে সংসারটাকে আর কি করে ম্যানেজ করব বলো তো? আমার জীবনে আমি কোনো বাড়তি চাহিদা রাখিনি, কি নেই আমার সংসারে সেই নিয়ে আমি কখনো ভাবনা চিন্তা করিনি। আমার সংসারে যা আছে আমি সেটাকেই গুছিয়ে বাগিয়ে রাখতে চেয়েছি, সেটাকে আমি ব্যবহারযোগ্য গড়ে তুলতে পেরেছি। যখনই আমার সংসারে আমি ভাববো যে কিচ্ছু নেই, তখনই একটা হতাশা আসবে, আর হতাশা থেকে শুরু হবে রাগ। জানো তো, সংসারে কি নেই সেই নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে চলে না। আমার সংসারে কি আছে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে একজন বুদ্ধিমতীর পরিচয়। যাকে আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেলেছি, হয়তো তোমাদের অনেকের এটা জ্ঞান বলেও মনে হতে পারে, তবে না,
আমি এতদিনের সংসার জীবনে যেটা বুঝেছি কিংবা আমার বর যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেগুলো বলে আমাকে বুঝিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই সাথে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজকর্ম সেরেছি, সেই সম্পর্কে তো কোনো কিছু বলাই হয়নি। আজকে অনেকটা সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, বাইরে বেরিয়ে দেখলাম উঠোনে একটা আম পড়েছে। জানো, সেই আমটাকে ঝটপট করে উঠোন থেকে কুড়িয়ে নিয়েছিলাম। গতকালকে রাত্রির থালা বাসনগুলো আর ধোয়া মাজা হয়েছিল না, সেগুলোকে টাইম করে জল আসার পর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর বাসি নাইটিটা চেঞ্জ করে বাসি নাইটিটা কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, একটা ওভেনে বসিয়েছি চা। খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো, তাই দেখলাম যে আগেভাগে ভাতটাকে বসিয়ে দিই, কারণ যতক্ষণে চা করব ততক্ষণে ভাত বসিয়ে দেব। আর চা খেতে খেতে চায়ের বাসনগুলো ধুতে ধুতে ভাতটা কিন্তু আমার হয়ে যাবে। আর তারপর খুবই যদি ব্যস্ততার সঙ্গে রান্না করতে হয়, তবে দুটো ওভেনে দুটো রান্নাও চাপিয়ে দেবো, দুটো কড়াইতে, ব্যাস তাহলেই ঝটপট হয়ে যাবে। সেই সাথে তো বাড়তি আরও কত কাজকর্ম রয়েছে, সেগুলোও ম্যানেজ করতে হবে। সেই ভাবনা চিন্তা করে ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তবে আমি যদি ভাতটা আগে বসাই, আমার বর একটু রাগই করে। আমার বর বলে, ভাতটা তো পরে বসালেও পারো, আগে তরকারিগুলো করে নিলে পারো। তবে যতক্ষণে আমার মনে হয় গ্যাস অফ যাবে, ততক্ষণে একটা কোনো কিছু রান্না নামিয়ে দেওয়াই ভালো, আমার সেটা মনে হয়। তাই আমি আগে থেকে ভাতটাকে বসিয়ে দিই। আচ্ছা, তোমরা কি কেউ একটা জিনিস খেয়াল করেছো? আজকে আমি হাঁড়িটাকে চেঞ্জ করেছি। আমাদের ছোট্ট একটা পুচকি হাঁড়িতে রান্না করি, সেটাতে যখন মানুষ বাড়তি হয়ে যায়, 2 থেকে 3 মানুষ কিংবা 3 থেকে 4 মানুষ হয়ে যায়, তাদের ভাত আর হয় না। ওখানে আমার আর আমার ছেলের ভাতই হয়। আর সেই জন্য আজকে হাঁড়িটাকে আমি চেঞ্জ করলাম। এই হাঁড়িটা আমি পেয়েছিলাম আমার সাধে। আমার যখন শ্বশুরবাড়িতে 7 মাসের সাধ হয়েছিল, তখন আমার বাবার বাড়ি থেকে আমি অনেক গিফট পেয়েছিলাম, তার মধ্যে থালা বাসনও প্রচুর ছিল। আমার একটা দিদা এই হাঁড়ির সেটটা আমাকে দিয়েছিল। সেই হাঁড়িটা আমি আজকে বার করলাম, আর বার করার পর বেশ ভালো করে মেজে ধুয়ে নিয়েছি এবং সেটাতেই ভাত বসিয়েছি। আর যদি একটা নাইটি কিংবা কাপড় দিত, তাহলে সেগুলো ছিঁড়ে কোথায় চলে যেত। শুধুমাত্র জিনিস বলে এতদিন পর্যন্ত টিকে আছে। তাছাড়া আমি সাথে তো প্রচুর শাড়ি নাইটি সব পেয়েছিলাম, সেগুলো আর নেই, একটা দুটো আছে। স্বাদ হয়েছিল সেই কবে, ছেলের 4 বছর 4.5 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত কি সেই জামা কাপড় কিংবা নাইটি থাকে? তবে এই জিনিসগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। আর আমার মনে হয় এগুলো সারা জন্মই থাকবে, যতদিন আমি যত্ন করে রাখতে পারবো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমি চাও করেছি এবং চা নিয়েই সোজা চলে এসেছি বাইরে। এরপর আমার ঘর সংসারের অনেক কাজকর্ম করেছি, তবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, নেক্সট ব্লগে শেয়ার করব। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।